সি শার্প টিউটোরিয়াল সিরিজের মনে করেন 5 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমি প্রথমে একটা ছোট গান গেয়ে শোনাই। আমরা পরাজয় মানব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আসলে হয়েছে কি, এই যে যেমন 21 নম্বর পর্বের শেষের দিকে আমি এই কোডটা আর কি ব্যাখ্যা করতে মানে ইতস্তত বোধ করছিলাম আর কি। যেমন এখানে আসলে কি জিনিসটা কি ছিল, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, এটা যে আসলে কতভাবে লেখা যায় সেটা আর কি। এটা এখানে আসলে লেখার তো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উপায় তো নিচেরটা আর কি, কিন্তু কোডগুলা আস্তে আস্তে কমপ্লিকেট করছে আর কি। মানে হঠাৎ করে যদি সব একেবারে পূর্ণ ফরম্যাটে দেখায় তাহলে মনে করেন যারা বিগিনার তারা তো ভেবা চাকা খেয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল এক্সাম্পল। এখানে ক্লাস প্রোগ্রাম, স্ট্যাটিক ভয়েড মেইন মেথড, তারপরে সিস্টেম ডট কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড। তো এটা সম্পর্কে আশা করি 21 নম্বর পর্ব দেখেছেন, তাহলে হয়তো জানেন কি। তারপরে যে ইউজিং সিস্টেম দিয়া এই কোডটাকে একটু কমপ্লিকেট করছে আর কি। তারপর ইউজ করছে পাবলিক মডিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার, এটা দিয়ে এই ক্লাস প্রোগ্রাম এবং এটা হচ্ছে স্ট্যাটিক ভয়েড মেইন, এই দুইটার আগে পাবলিক কথাটা দিয়ে আর কি কোডটা আর একটু কমপ্লিকেট করছে। তো তারপরে পাবলিক কথাটা অ্যাড করার পরে শেষে আরেকটু কোডটা একটু কমপ্লিকেট করা যায়, সেটা হচ্ছে গিয়ে এবার নেম স্পেস জিনিসটা অ্যাড করা যায়। তখন আমি এই নেম স্পেস কথাটা অ্যাড করার যে সিগনিফিকেন্স সেটা আমি বলতে পারি নাই, যদি আমি বরাবরই জানতাম যে নেম স্পেস কী কাজে লাগে। আসলে ব্যাপার হচ্ছে এখানে ইউজিং সিস্টেম বলতে যেটা বুঝেছে এটা হচ্ছে মনে করেন মাইক্রোসফট কর্তৃক নির্ধারিত বা বিল্ডকৃত নেম স্পেস। কিন্তু আপনি আপনার নিজস্ব কাস্টম নেম স্পেস বানাচ্ছেন, যেটার নাম আপনি দিয়েছেন মনে করেন কনসোল অ্যাপ্লিকেশন 1, এবং এই নেম স্পেসের মধ্যে শুধু ক্লাস প্রোগ্রাম না, আরও এই ক্লাস প্রোগ্রামের সাথে সম্পর্কিত অন্য যেসব ক্লাস আছে সেগুলো থাকবে এই কনসোল অ্যাপ্লিকেশন 1 নেম স্পেসে। এটা হচ্ছে আপনার ক্রিয়েট করা নেম স্পেস, আর সিস্টেম হচ্ছে মনে করেন মাইক্রোসফটের তৈরি করা নেম স্পেস। সিস্টেম নামক নেম স্পেস আপনি যেভাবে ইউজ করতেছেন এর ফলে কিন্তু আপনি কনসোল ডট রাইট লাইন এভাবে আউটপুট দিতে পারতেছেন, আদারওয়াইজ পারতেন না। তো যাই হোক, আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাই। C# variable. A variable is a name of memory location. It is used to store data. Its value can be changed and it can be reused many times. It is a way to represent memory location through symbols so that it can be easily identified. The basic variable type available in C# can be categorized as variable type আর হচ্ছে example, decimal type decimal, boolean type true or false, integral type মানে সংখ্যাবাচক আর কি, যেমন ইন্ট 4, বাইট, শর্ট, লং। তো এর মধ্যে 4কে কেন ফেলছে সেটা আমি বলি। যে আপনি হয়তো জানেন ASCII কোড নামে এক ধরনের কোড আছে, যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা ASCII কোড আছে। আমি এক্সাম্পল দিই, যেমন ক্যাপিটাল এর জন্য মনে করেন 65 এবং স্মল এর জন্য হয়তো সম্ভবত সেটা 92, এরকম কোনো ব্যাপার আছে আর কি। তো সেই জন্যই ASCII কোডের সাথে সম্পর্ক থাকার কারণে সম্ভবত এখানে এই 4কে ইন্টিগ্রাল টাইপে ফেলছে আর কি। আর শর্ট কি, সে শর্ট হইতেছে আপনার ইন্টিজার বা পূর্ণ টাইপের সংখ্যাই, কিন্তু মনে করেন এটা রেঞ্জ খুবই কম, -128 থেকে +127। তো কখন আপনার লাগবে? তো যেহেতু আপনি কোনো ছোটোখাটো যদি ইন্টিজার ডিক্লেয়ার করতে চান, যেমন কারো বয়স, সেটা তো 127-এর বেশি হওয়ার পসিবিলিটি খুবই কম, তখন আপনি এই শর্ট ইউজ করতে পারেন। তো যার ফলে ওইটা ইন্টিজারই হবে, ইন্টিজার টাইপ ডেটাই হবে, কিন্তু ওইটার জন্য আপনার 4 বাইট জায়গা লাগবে না, মেমোরিতে 2 বাইট লাগবে। তারপরে দেখেন ফ্লোটিং পয়েন্ট টাইপস, ফ্লোট এবং ডাবল।
আর একটা হচ্ছে নালেবল টাইপস, এটা হচ্ছে নালেবল ডেটা টাইপস। এটা কি বলতে পারছি না, হয়তো আমরা সামনে এনকাউন্টার করব। লেটস সি দ্য সিনট্যাক্স টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল। ফার্স্টে টাইপ বলবেন, তারপর ভ্যারিয়েবলের নামটা বলবেন, হুইচ ইজ অলসো known as identifier. The example of declaring variable is given below. যেমন আপনি চাইলে একসাথে একাধিক মানে সেম টাইপের একাধিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। যেমন এখানে আই জে আছে, এটা দুইটা ভ্যারিয়েবল, দুইটা ভিন্ন ভ্যারিয়েবল, দুইটা ইন্টিজার টাইপের এবং দুইটা একসাথে আপনি ডিক্লেয়ার করছেন মাঝখানে কমা দিয়ে। তারপর ডাবল ডি, ফ্লোট এফ, চার সিএইচ। Here I, J, D, F, C, H are variables and int মানে যথাক্রমে ইন্টিজার টাইপ, ডাবল টাইপ, ফ্লোট টাইপ। আচ্ছা, আর বলছে যে ইন্ট, ডাবল, ফ্লোট, চার এই কিওয়ার্ডগুলো হইতেছে আর ডেটা টাইপস। We can also provide values while declaring the variables as given below. Int I equals to 2, J equals to 4। মানে একসাথে যখন আপনি উপরে দেখছেন কি শুধুমাত্র এই ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করছে, কিন্তু সেগুলোর ভ্যালু ইনিশিয়ালাইজ করে নাই, মানে ভ্যালু ইনিশিয়ালাইজ বা অ্যাসাইন করে নাই। কিন্তু আপনি চাইলে একসাথে আপনার ভ্যালু কী বলবো ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ দুইটা একসাথে করতে পারেন। যেমন এখানে দেখেন ইন্ট আই ইকুয়ালস টু 2, জে ইকুয়ালস টু 4 সেমিকোলন। ফ্লোট এফ নামে একটা ফ্লোট ডিক্লেয়ার করছে 40.2। সিএইচ নামে একটা চার ডিক্লেয়ার করলো, এটার ভ্যালু হইতেছে ক্যাপিটাল বি। Rules for defining variables. A variable can have alphabets, digits and underscore. অ্যালফাবেট বলতে এ থেকে শুরু করে জেড পর্যন্ত এই 26টা লেটারের স্মল বা ক্যাপিটাল লেটার হতে পারবে, ডিজিট হতে পারবে 0 থেকে 9 পর্যন্ত, এবং আন্ডারস্কোর থাকতে পারবে। এই তিন ধরনের জিনিস ছাড়া অন্য কিছু ভ্যারিয়েবল নেমে থাকতে পারবে না। অর্থাৎ আপনি যদি অ্যাম্পারস্যান্ড সাইন বা অ্যাস্টারিস্ক সাইন এগুলো যদি ইউজ করতে চান ভ্যারিয়েবলের নামে, তাহলে ভুল হবে। A variable name can start with alphabet and underscore only, but it cannot start with digit. No white space is allowed within variable name. যে আপনি যদি এভাবে ডিক্লেয়ার করতে চান স্ট্রিং জন স্পেস স্মিথ ইকুয়ালস টু সামথিং দিলেন, মনে করেন ওইভাবে স্পেস দিলে হবে না। A variable name must not be any reserved word or keyword. Example given, চার ফ্লোট, যেগুলো অলরেডি মনে করেন সংশ্লিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেমন এখানে যেটা হচ্ছে কিনা সি শার্পে, যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলরেডি মনে করেন টেকেন কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড হিসাবে গ্রহণ করা হয়েছে, যেমন ইন্ট, চার, ফ্লোট, ডাবল, স্ট্রিং এইসব নামে। এগুলোর নামে আপনি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। যেমন ভ্যালিড ভ্যারিয়েবল নেমের উদাহরণ দেখেন, ইন্ট এক্স। আপনি ইন্ট চাইলে এক্স এর আগে একটা আন্ডারস্কোর দিতে পারেন। আপনি কে দেওয়া শুরু করছেন ভ্যারিয়েবল নেম K25, কিন্তু 2K2 এই টাইপের ভ্যারিয়েবল নেম দিতে পারবে না, কারণ 2 দিয়া 2 তো সংখ্যা, সেই কারণে। এবার আপনি দেখুন ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম, আপনি ইন্ট দিলেন 4, কিছুই হলো না। যদি শুধু 4 না, যদি 4K দিতেন, 4M দিতেন, তাইলেও কাজ হইতো না। অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে আপনি ভ্যারিয়েবল নেম শুরু করতে পারবেন না। তারপরে আপনি একটা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করেন এক্স স্পেস ওয়াই নামে, এটা হইল না। আসলে দুইটার মাঝখানে স্পেস থাকতে পারবে না। আপনি চাইলে আন্ডারস্কোর দেন, কিন্তু স্পেস থাকতে পারবেন না। আপনি ডাবল নামে একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, এটা হইল না। সো এটা অলরেডি 9 মিনিট, খুব বেশি সময় না, আমরা পরের চ্যাপ্টারে যাই। C# data types. A data type specifies the type of data that a variable can store, such as integer, floating, character, etc. তো দেখেন এখানে একটা চার্ট দেখাইছে, এটা আমি উল্লেখ না করে পারছি না। C# data type, তিন ধরনের ডেটা টাইপ আছে: ভ্যালু ডেটা টাইপস, পয়েন্টার ডেটা টাইপস অ্যান্ড রেফারেন্স ডেটা টাইপস। ভ্যালু ডেটা টাইপের মধ্যে দুইটা ভাগ আছে, প্রি ডিফাইন্ড ডেটা টাইপস অর্থাৎ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। আর রেফারেন্স ডেটা টাইপস দুই ধরনের, প্রি ডিফাইন্ড ডেটা টাইপস
এবং ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। তো মনে করেন ভ্যালু ডেটা টাইপের মধ্যে যে প্রিডিফাইন্ড ডেটা টাইপ সেগুলো হইতেছে মনে করেন ইন্টিজার, বুলিয়ান আর ফ্লোট। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে আছে ইননিউমিউরেশনস আর স্ট্রাকচার। ইননিউমিউরেশনসকে সংক্ষেপে সম্ভবত এনাম বলে। রেফারেন্স ডেটা টাইপের মধ্যে যেগুলো কিনা প্রিডিফাইন্ড সেগুলোর মধ্যে আছে অবজেক্টস অ্যান্ড স্ট্রিংস, আর ইউজার ডিফাইন্ডের মধ্যে আছে ক্লাসেস অ্যান্ড ইন্টারফেস। There are three types of data types in C# language. আচ্ছা, সেই জিনিসগুলো আবার চার্ট আকারে দেখাইছে। বাম পাশে আছে টাইপস, ডান পাশে আছে ডেটা টাইপস। একটা হচ্ছে কি ভ্যালু ডেটা টাইপ, এর মধ্যে আছে শর্ট, ইন্ট, চার, ফ্লোট, ডাবল এটসেট্রা। তারপর আছে রেফারেন্স ডেটা টাইপ, এর মধ্যে আছে স্ট্রিং, ক্লাস, অবজেক্ট অ্যান্ড ইন্টারফেস। পয়েন্টার ডেটা টাইপের মধ্যে আছে খালি পয়েন্টার্স। Value data type. The value data types are integer based and floating point based. C# language supports both signed and unsigned literals. There are two types of value data types in C# language: predefined data types such as integer, boolean, float, etc. and user defined data types such as structure, enumerations, enumerations, etc. The memory size of data types may change according to 32 or 40-bit operating system. Let's see the value data types. Its size is given according to 32-bit operating system. Data type, memory size or range. First is char, memory size 1 byte, range হচ্ছে -128 থেকে +128 পর্যন্ত। তো সাইন চার আর শুধু চারের মনে করেন যে রেঞ্জ সেম। আর মেমোরি সাইজ তো সাইন্ড হোক বা আনসাইন্ড হোক মেমোরি সাইজ সেম হবে। সো আনসাইন্ড এবং সাইন্ড মেমোরি চারের মেমোরি সাইজ হচ্ছে 1 বাইট, কিন্তু আনসাইন্ড চারের রেঞ্জ হচ্ছে একটু বেশি হওয়ার কথা ছিল, তাই না? 0 থেকে 127-এর ডাবল হওয়ার কথা ছিল। কী কারণে আমরা দেখতে পাবেন। এবার আমরা শর্ট দেখি। শর্ট হচ্ছে মনে করেন হোল নাম্বার বা ইন্টিজার টাইপের জিনিসই, কিন্তু সেগুলো মনে করেন যে রেঞ্জ অল্প আর কি। শর্টের ব্যাপারে আমি যে রেঞ্জ বলছিলাম যে 127-এর মধ্যে, তখন আমি ভুল বলছিলাম। 127 বা 28 সেগুলো হইতেছে চারের মানে। তো দেখেন এই শর্ট এর জন্য মনে করেন শর্ট এবং সাইন শর্ট মানে চিহ্নযুক্ত শর্টের আপনার রেঞ্জ হইতেছে -32,700 থেকে +32,700 সামথিং। কিন্তু আনসাইন শর্টের হইলে চিহ্ন যদি বাদ দেয় তাহলে তার রেঞ্জ মনে করেন ডাবল হয়, 0 থেকে সেই 32,700 ডাবল কত প্রায় 65,500 ওইরকম হয়। এই জন্যই আমি ভাবছিলাম আনসাইন চারের জন্য 0 থেকে 127-এর ডাবল মানে 254 হওয়ার কথা ছিল, 254 বা 55-56 এরকম হওয়ার কথা ছিল। তবে শর্ট মনে করেন যে শুধু শর্ট হোক বা সাইন শর্ট অথবা আনসাইন শর্ট, এগুলো মেমোরি সাইজ কিন্তু মাত্র 2 বাইট। ইন্টের মেমোরি সাইজ 4 বাইট। তো ইন্টের আপনার রেঞ্জ হইতেছে -2.15 প্রায় বিলিয়ন থেকে +215 বিলিয়ন। এখানে এই সাইটে প্রচুর প্রুফ মিস্টেক আছে। সাইন্ড ইন্টার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কিন্তু আনসাইন্ড ইন্টার ক্ষেত্রে দেখেন আপনি এটা 0 থেকে ওই 2.15-এর ডাবল কত 4.3 প্রায় এত বিলিয়ন পর্যন্ত। এবার আমরা লং দেখব। লং হইতেছে মনে করেন এটাও ইন্টিজার টাইপের সংখ্যাই, কিন্তু সেটা হইতেছে তার রেঞ্জ 2.15 বিলিয়নেরও বেশি। তবে সেগুলোর মেমোরি সাইজ হইতেছে 8 বাইট করে, সেটা লং হোক
সাইন্ড লং হোক অথবা আনসাইন্ড লং হোক, এগুলো যে আসলে কত বিলিয়ন বা ট্রিলিয়ন সেটা আমি ঠিক এখন বলতে পারতেছি না। এই যে দেখেন এখানে যে প্রুফ মিস্টেক আছে তার প্রমাণ হইতেছে দুই ক্ষেত্রে কোশ্চেন মার্ক, যদিও উপরে হওয়ার কথা ছিল মাইনাস, নিচে হওয়ার কথা ছিল প্লাস। ফ্লোট সংখ্যাগুলোর জন্য 4 বাইট মেমোরি সাইজ দরকার এবং সেগুলোর প্রিসিশন 7 ডিজিট প্রিসিশন। এখানে আমি যেগুলো দেখতেছি 1.5 ইন্টু 10⁻⁻45। আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকি, মানে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট, তাহলে আমার মনে হয় যে এগুলো ভুল আছে আর কি। তো জাস্ট এতটুকু ঠিক আছে যে ফ্লোটগুলো হইতেছে দশমিকের পরে 7 ঘর হইতে পারে, এই জন্য বলতেছে 7 ডিজিট প্রিসিশন। ডাবল সংখ্যাগুলা মেমোরি সাইজ 8 বাইট এবং সেগুলো দশমিকের পরে 15 ডিজিট প্রিসিশন হয়। ডেসিমেল নামে এক ধরনের জিনিস আছে, এটা 16 বাইট জায়গা দখল করে, ডাবলের ডাবল, এবং সেগুলা মনে করেন দশমিকের পরে 28 ডিজিট প্রিসিশন দেয়। এবং এখানে দেখেন আরেকটা হইতেছে অ্যাটলিস্ট লিখছে আর কি, অ্যাট মোস্ট লেখার কথা ছিল, সিঙ্গেল লিখছে অ্যাটলিস্ট। কমপক্ষে যদি 28 ডিজিট দেয় তার মানে কি বেশি পক্ষে 100 ডিজিট দেয় দশমিকের পরে? এটা তো হওয়ার কথা না। তো রেফারেন্স ডেটা টাইপস, আমি তারপরও এই সাইটটা আমার পছন্দ হয়েছে কারণ এখানে অনেক কিছু, মানে W3 স্কুলসের তুলনায় এই javapoint.com সাইটে অনেক বেশি কিছু ডিটেলড মানে আলোচনা করছে, এই জন্য এই সাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পরে পরে। The reference data types do not contain the actual data stored in a variable, but they contain a reference to the variables. If the data is changed by one of the variables, the other variable automatically reflects this change in value. There are two types of reference data types in C# language: predefined types such as objects, strings, and user-defined types such as classes and interface. Pointer data type. The pointer in C# language is a variable. It is also known as locator or indicator that points to an address of a value. Address value, pointer variable. Symbols used in pointer. Symbol, name, description, ampersand sign. Address operator, determine the address of a variable. Asterisk sign. Indirection operator, access the value of an address, declaring a pointer. The pointer in C# language can be declared using asterisk. Int asterisk a, pointers to int. Char asterisk c, pointer to c. যাই হোক, অলরেডি এটা 18 মিনিট হয়ে গেছে। সো এই 22 নম্বর পর্বে এখানেই শেষ। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।